পুজো এলে সবার আগে অপেক্ষা থাকে মহালয়ার। ওই দিনটা যেন আমাদের কাছে আরেকটু কাশফুল আর শিউলি দিয়ে মোড়ানো। কিন্তু মহালয়ার বাস্তবে একটু গ্লানিবোধ মিশে থাকে। কঠিন কথা বলে ফেললাম না তো? না বোধহয়। মহালয়ার সামনে ঝলমল করে থাকা মহিষাসুরমর্দিনীর গল্প বীরেন্দ্র কৃষ্ণের ব্যক্তিগত জীবনের একটা এমন অধ্যায়, যার জন্য বাঙালি হয়ে থাকলে আপনিও গ্লানিবোধটা ফিল করতে পারবেন। কি সেই কঠিন গল্প শুনে নি। চলুন শুরু করা যাক দেবীপক্ষের আবাহন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। এই শুনে বড় হয়ে চলা। আজও হয়তো বন্ধুর সাথে শুনি, কাউকে ফোন করে ডেকে দিই, কখনো বাবা মায়ের সাথে বসে, কখনো স্রেফ ঢুলুঢুলু চোখে শুনে নিই। এখন যদিও নদীর পার বাগবাজার কুমোরটুলিরও বেশ রমরমা, তবে আমরা যারা একটু ল্যাধি সর্বস্ব, ল্যাধি ঈশ্বর ইত্যাদিতে বিশ্বাস করি, তাদের কাছে আজও রেডিওটাই সম্বল। ওটাই আমাদের এলিগেন্স। মহালয়ার ভোর বিভিন্ন প্যাটার্নের সকলেরই কম বেশি প্রিয়। শিউলি ফুলের গন্ধ, কুয়াশা ভেজা হাওয়া আর ঘুম ভাঙার আগে শোনা যায় এক সুর। সে যেন শুধু একটি স্রোতপাট নয়, এক গভীর আবেগ, এক অদৃশ্য সেতুবন্ধন, যা প্রজন্মের পর প্রজন্মকে বেঁধে রেখেছে। সেই সেতুবন্ধনের নাম মহিষাসুরমর্দিনী, আর সেই আবেগের কণ্ঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। একটু বোরিং লাগবে হয়তো, কিন্তু একটু ইতিহাসটা ঘেঁটে দেখে নি এই মহালয়াকে। 1931 সালের দিকে অল ইন্ডিয়া রেডিও কলকাতা কেন্দ্র থেকে প্রথমবার সম্প্রচারিত হয় দেবী দুর্গার মাহাত্ম্য বর্ণনা করা এই বিশেষ প্রোগ্রাম। তখন এর নাম ছিল মহিষাসুর বধ। কায়েত পরিবারের প্রাচীন স্রোতপাঠ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল এই ধারাবাহিক অনুষ্ঠান। পরে 1936 সালে রেডিও নাট্যরূপ পায় অনুষ্ঠানটি। সেই সময় থেকে এর নাম হয় মহিষাসুরমর্দিনী। প্রথম দিকে অনুষ্ঠানটি কিন্তু একেবারেই লাইভ সম্প্রচারিত হতো। ভাবতে পারেন তখনকার দিনে কত বড় চ্যালেঞ্জ ছিল। বিশাল কোরাস দল, শাস্ত্রীয় গায়ক, পাঠক, সবাইকে রাত জেগে প্রস্তুতি নিতে হতো। প্রযুক্তি ছিল সীমিত, একবার ভুল করে ফের সুযোগ ছিল না। মাইক, রেকর্ডিং সিস্টেম সব কিছুই তখন কাঁচা, তবু আবেগে ছিল সীমাহীন শক্তি। ধীরে ধীরে অনুষ্ঠানটি রেকর্ড করা শুরু হয় এবং এক স্থায়ী আকার নেয়। সেই সময় সুরারোপ করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক, যিনি এখনকার দিনে একেবারে মিউজিক মাস্টার। তাঁরই হাত ধরে একে একে বাঁধা হলো শ্লোক, গান, আবৃত্তি সব। আর এই প্রোগ্রামের সাথে সাথে তিনি তৈরি করলেন এক নতুন ধারা, রেডিও নাট্যগীতির এক অনন্য রূপ। আচ্ছা, গল্প আড্ডা তো চলতেই থাকবে, তবে আপনাদের কাছে রয়েছে একখানা দুর্দান্ত খবর। এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক। ভাবছেন কিভাবে? তাহলে ঝটপট জয়েন করে ফেলুন শোনার মেম্বারশিপ। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারাও শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি। নতুন ভিডিওগুলোর ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা। এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে 3টি ভাগ: অনুরাগী, বন্ধু ও পৃষ্ঠপোষক। এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও থাকবে শোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিটআপের সুযোগ ও আরও অনেক কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি। তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য। পাশে থাকুন, শুনতে থাকুন আর শোনায় থাকুন। ফিরে আসি আমাদের গল্পে। এখন যদিও বা মহিষাসুরমর্দিনী মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, অথচ তিনি নিজে কখনো ভাবেননি তার কণ্ঠ এত দীর্ঘকাল বাঙালির ভোর জাগাবে। নিখুঁত সংস্কৃত উচ্চারণ, গভীর অথচ শান্ত কণ্ঠস্বর, ভক্তি ও ভয়ের মিশ্র সুর, সব মিলে তিনি হয়ে উঠেছিলেন মহিষাসুরমর্দিনীর আত্মা। তার কণ্ঠে যে আবহ তৈরি হতো তা শুধু শোনা নয়, এক ধরনের অভিজ্ঞতা। 1976 সালে প্রথমবার চেষ্টা হয়েছিল অন্য কণ্ঠে অনুষ্ঠান সম্প্রচারের। কণ্ঠশিল্পী ছিলেন উদাত্ত কণ্ঠী অভিনেতা উত্তম কুমার। সবাই ভেবেছিল তিনি তো বাংলা সিনেমার মহারাজা,
তার কণ্ঠও নিশ্চয়ই মানুষের মনে দাগ কাটবে। কিন্তু কি হলো, শ্রোতারা প্রচুর বাজে রিভিউ দেয়। রেডিও অফিসে চিঠি, ফোন বন্যার মতো আসে। মুখে মুখে একটাই কথা, এ বীরেন্দ্রকৃষ্ণ নয়। ব্যাস, আর কে কাকে পায়। তারপর থেকে সমস্ত এক্সপেরিমেন্ট বন্ধ, স্রেফ ক্লাসিক বীরেন্দ্রকৃষ্ণ। তারপর থেকে আজ অবধি প্রতিবার মহালয়ার ভোরে সেই এক রেকর্ডিংই বাজে। এখানে আরেকটা মজার কথা বলি, নইলে এটা মিস করে যাবেন। আজ আমরা যাকে মহিষাসুরমর্দিনী বলি, তার মূল গীতি আলেখ্য কিন্তু লিখেছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য ওরফে বাণী কুমার। পেশায় ছিলেন শিক্ষক, পরে রেডিওতে কাজ করেছেন। তার লেখা শ্লোক, সংলাপ সহজে বললে লিরিক্সটাই কিন্তু গোটা ব্যাপারটাকে আরও বেশি এনলাইটেন করতে পেরেছে। কিন্তু দুঃখজনকভাবে তার অবদান অনেকটাই বিস্মৃতির আড়ালে চলে গেছে। অধিকাংশ মানুষ জানেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে, কিন্তু কম মানুষ জানেন গীতি আলেখ্যর রচয়িতা হিসেবে বাণী কুমারের নাম। আজও তাকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। ইতিহাসে যেমন অনেক অজানা নায়ক অচেনা থেকে যান, বাণী কুমারও তেমনি রয়ে গেছেন এক প্রকার পর্দার আড়ালে। বীরেন্দ্রকৃষ্ণের জীবনকেই বা সেরা বলে চালিয়ে ভুল করি কেন? আপনি বলবেন, এত খ্যাতি, এত নাম, আজও স্মরণীয়, খারাপ কি আছে? কি নিয়ে আবার আক্ষেপ থাকবে বাঙালি হিসেবে? না, আসলে উনি যতটা শ্রদ্ধা পেয়েছেন শ্রোতাদের কাছ থেকে, সরকারি স্তরে ততটাই বঞ্চিত হয়েছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তিনি ছিলেন স্টাফ আর্টিস্ট। এর ফলে অবসরের পর তিনি কোনো পেনশন পাননি। জীবনের শেষ ভাগে আর্থিক সংকট তার সঙ্গী হয়েছিল। অথচ তার কণ্ঠ ছাড়া মহালয়া কল্পনাই করা যায় না। রেডিওর ইতিহাসে তিনি এক অমূল্য অধ্যায়, অথচ সরকারি নথিতে কেবলই একজন কর্মী। এ যেন বাংলার সাংস্কৃতিক ইতিহাসেরই এক দুঃখজনক বিশাল বড় একটা আইরনি। এদিকে বীরেন্দ্রকৃষ্ণের সমসাময়িকরা যেমন পঙ্কজ মল্লিক, মান্না দে, তারা নানা সম্মান পেয়েছিলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলেন, জীবনের শেষ ভাগেও ছিলেন নিরাপদ। কিন্তু বীরেন্দ্রকৃষ্ণকে যেন ঠেলে রাখা হলো এক কোণায়। এমনকি জীবদ্দশায় তার কণ্ঠস্বর নিয়ে সিনেমা, থিয়েটার, গান সবখানে আলোচনার ঝড় উঠলেও সরকারি পুরস্কারের খাতা খালি রয়ে গেল। হয়তো কালের নিয়মে আমরা এগুলো ভুলে যাব। বাংলায় শিল্পীরা ভালোবাসা পায়, যদিও সকলে তাও বা পায় কই। তার উপর ভিউজ, অ্যালগরিদম, আজকের দিনে রেডিওর জায়গা নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম। কিন্তু আজও ইউটিউবে লেখা ভিউ পায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। টেলিভিশন চ্যানেলগুলো যদিও নিজেদের মতো করে অনুষ্ঠান সাজায়, কিন্তু কণ্ঠ, নতুন সঙ্গীত ব্যবহৃত হয়। তবু শ্রোতাদের প্রথম পছন্দ আশ্চর্যজনকভাবে সেই পুরনো রেকর্ডিং। কারণ এটা শুধু গান বা আবৃত্তি নয়, এটা বাঙালির আত্মপরিচয়ের অংশ হয়ে গেছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ যেন বাঙালির সমষ্টিগত অবচেতনে খোদাই হয়ে গেছে। একবার শুনলে মনে হয় মা দুর্গার আগমন আর তার কণ্ঠ দুটো জিনিসই সমার্থক। কেমন লাগলো মহালয়ার আমেজ মাখাই গল্প? ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনো না।